প্রত্যেকদিনের মতো আজও বারান্দার এক পাশ থেকে অন্য পাশে হাঁটতে হাঁটতে পড়া মুখস্থ করতে লাগলাম। কপাল কুঁচকে প্রত্যেকটা পড়াকে বেস্ট ফ্রেন্ড ভেবে পেটের ভেতর গিলতে লাগলাম, যেন লেখার সময় বা পড়ার সময় পেট থেকে পড়াগুলো বের হয়। কারণ একটাই, সাদিব ভাইয়া মানে আমার হোম টিউটর, যার সামনে আসলে সব পড়া আমার পেটে আসে কিন্তু মুখে আসে না, আর পেতে হয় তাকে কঠিন শাস্তি। এসব শাস্তির কথা ভাবতে মুখ একদম টমেটোর মতো লাল হয়ে যায় রাগে। সাদিব ভাইয়া তো অপরিচিত কেউ নয়, আমারই আপন বড় খালার ছেলে। তাও যে কেন এই লোকটা আমাকে এত অপমান করে? ওনাকে কি আমি একবারও পড়াতে বলেছি? আর ওনারও কি কষ্ট হয় না এত দূর আমাকে পড়াতে আসতে? ওনার মাথার স্ক্রু মনে হয় লুজ। এসব ভেবে আনমনে হেসে উঠল শেফালি। শেপা, সাদিপ এসেছে। মায়ের ডাকে নিজ ভাবনা থেকে ফিরে এলো শেফালি। সাদিপের নাম শুনে একটা বড় নিঃশ্বাস ফেলে আল্লাহর নাম নিয়ে রুমে এলো বারান্দা থেকে। বেড থেকে ওন্না ফুল দিয়ে বডি পেঁচিয়ে নিয়ে গুটিসুটি পায়ে এগাচ্ছি আর দোয়া করতে লাগলাম, আল্লাহ যেন আজকে একটা মায়ের কপালে না রাখে। একটা আমিন করলাম। ভাইয়া আসসালামু আলাইকুম। শেফালির আওয়াজে মাথা তুলে তাকালো সাদিপ। গ্রিন কালার চোখগুলো দেখলে আমার মনটা একদম অশান্ত হয়ে ওঠে, কিন্তু কেন তা জানি না। অসভ্যর মতো না তাকিয়ে থেকে বসো। সাদিপ ভাইয়ার কথা শুনে যে একটু ভালো লাগাটা আসছিল মনে, তা নিমিষে ফুস হয়ে গেল। মনে মনে 100টা গালি দিয়ে বসে পড়লাম টেবিলে। ম্যাথ বই যে মাত্র ওপেন করলাম, সাদিপ ভাইয়ার কথা শুনে আমার মাথা চক্কর দিয়ে উঠল। বারান্দায় ওন্না ছেড়ে দাঁড়িয়ে কাকে ফিগার দেখাচ্ছিল। ছি, কি লজ্জার কথা! ওনার মুখে কি একটুও লজ্জা শরম নেই? কিছু না বলে মাথা নিচু করে রাখলাম, না বলাই ভালো এই মানুষটার সাথে কথা। কি সমস্যা তোর? বেয়াদব কথা বলিস না কেন? তুই যে সুন্দর, ফর্সা, তোর রূপ অনেক। এসব মহল্লার সবাইকে দেখাইতে তোর খুব ভালো লাগে, তাই না? ওনার কথা শুনে আর চুপ থাকতে পারলাম না। একটা জবাব দিয়ে বললাম, আমার বারান্দা, আমার বাড়ি, আমি কি করব না করব আপনার কি? আর আপনার এত কাজ থাকতে, এত বড় বিজনেস থাকতে আপনি আমাকে কেন পড়াতে আসেন? ভালো কথা, এসব কথা বলার আপনি কে? গলাটা প্রচণ্ড জ্বলছে। কথাগুলো বলে দম নিতে পারলাম না। সাদিপ ভাইয়ের হাতে থাপ্পড়টা আমার হজম করতে হইল। রাগে দুঃখে গালের ব্যথায় চুপচাপ চোখের পানি ফেলতে লাগলাম, আর মনে মনে ওনাকে অভিশাপ দিলাম, ওনার বউ যেন ওনাকে কামড়ে মাংসে তুলে ফেলেন। ন্যাকামি বাদ দিয়ে ম্যাথ সব করবি তুই আজকে। তুই এত অসভ্য, আমার মুখের উত্তর দিচ্ছিস? সময় আসুক তোর সব উত্তর আমি দেব। এখন ম্যাথ কর, না পারলে আজকে বুঝবি মজা। কি আর করবো, মাও সব কাহিনী দেখলো দরজায় দাঁড়িয়ে, কিছু বললো না। কি আর বলবে? ওনার গুণধর বোনের ছেলে, তার রাগ উঠলে সে তার বাপকেও মানে না। কোনো মতে ম্যাথের প্রবলেমটা শেষ করলাম। যাক, মায়ের খেলাম না, যদিও 3টা ভুল ছিল, তাও কেন মানলো না যায় না। হঠাৎ আমার গালে হাত দিয়ে বলতে লাগলো, উল্টো পাল্টা কথা বলবি তো মায়ের খাবি। তুই জানিস তো মুখে মুখে তর্ক আমি একদম অপছন্দ করি। কেন জানি আবারও কান্না আসলো। হয়তো ওনার সফটলি ব্যবহার, তাই আমি এতক্ষণ চাচ্ছিলাম। যাক, ওনার হাতটা সরিয়ে দেবো ভাবার আগে উনি হাত সরিয়ে নিয়ে গালে বরফ লাগাতে বললেন। আমি না কিছুই বললাম না। টেবিলে হাত দিয়ে জোরে জোরে বাড়িয়ে দিলে উনি আর আমি কেঁপে উঠলাম। দ্রুত মাথা নাড়ালাম, যার অর্থ আমি লাগাবো। চোখ তুলে তাকালাম ওনার দিকে। ঠোঁটের কোণে বাঁকা হাসি আমার দিকে তাকিয়ে আছে। বুকের মধ্যে কেমন জানি দুক দুক করে উঠলো। হঠাৎ আমার গাল টেনে বলল, হোয়াই সো কিউট। ওনার এই ব্যাপারে আমি ওনার দিকে অবাক চোখে তাকিয়ে থাকলাম, আর মনে মনে ভাবতে লাগলাম, এই মানুষের এত রূপ কেমনে? হাও বরফ গসছি গালে, আর আয়নায় ডান গালটা দেখতে লাগলাম। 3টা লাল দাগ স্পষ্ট। কেমন জানি লম্বা লম্বা আঙ্গুলের। বাবা, যেমন লম্বা সাদিপ ভাই তেমন লম্বা তার আঙ্গুলগুলো। একরাশ বিরক্তি নিয়ে এসব বরফ লাগানো অফ করে দিয়ে বিছানায় শটান হয়ে শুয়ে পড়লাম। ফোন হাতে নিয়ে ফেসবুকে লগ ইন করলাম, উদ্দেশ্য কিছু সুন্দর গল্প পড়া। সে একটা ভালো গল্প পেয়ে পড়া শুরু করলাম। এমন সময় মেসেঞ্জারে টুং এর আওয়াজে মেসেজ আসলো, এই পুচকি মেয়ে পড়া না পড়ে এখন এফবিতে কী করিস? ছেলেদের সাথে লাইন মারার টাইম না এখন, পড়া সব কমপ্লিট করে রাখ, নাইলে কালকে বাম গালটা 5 আঙ্গুলের চাপ বসে যাবে। বাই দা ওয়ে, গালে বরফ লাগিয়েছিস? মেসেজ পড়ে আমি শোয়া থেকে বসে গেলাম। সাদিপ ভাইয়ার মেসেজ, হাই আল্লাহ, কি বাসাশ্রী! আমি এখন আমার ছেলের সাথে কথা বললাম, আর লাইন মারারই বা
কি, কত ছেলে আছে পিছে পিছে ঘুরে, কখনো তো চোখ তুলে তাকালামও না। আর এই লোকটা কি না, ও বাবা, আমার বরফ লাগালাম নাকি জিজ্ঞেসও করলো। হ্যাঁ, কত কদর, মারার সময় দরদ কইছিল না, এ বিষয়ে আর বাবা যাবে না, জঘন্য লোক। রিপ্লাইয়ের একটা সেন্টি ইমোজি দিয়ে ফেসবুক থেকে লগ আউট করে পড়া শুরু করলাম। পড়তে পড়তে কখন 10টা বেজে গেছে হুঁশ ছিল না। যাক, অনেকক্ষণ পড়লাম। রুম থেকে বের হয়ে দাদির কাছে গেলাম। এই 3 ঘন্টা রুম থেকে বের হলাম না। মাও ভাবলো পড়ছি, তাই কেউ ডিস্টার্ব করতে আসেনি। আমাকে দেখে দাদি একটা কিউট হাসি দিয়ে বলল, শেফালি ফুল যে, আই বুড়ির পাশে বসে একটু পাটা মালিশ করে দে। আমিও হেসে দাদিকে জড়িয়ে ধরে গালের সাথে গাল ঘষে দিলাম, আর দাদি আমাকে কুটকুট করে হাসতে শুরু করলো। আমিও হেসে দাদির পা মালিশ করতে লাগলাম। দাদির আর দাদার প্রেমের কাহিনী বলা শুরু করলো। এ আর নতুন কি, তবে যতবারই শুনি ততবারই মনে হয় প্রেম ছিল তাদের দুজনের। দাদার অভ্যাসগুলো কেন জানি মনে হয় সাদিপ ভাইয়ার সাথে হুবহু মিলে যায়, কারণ দুজনের অভ্যাস। এর আগে বোম, আর এ একদম ভালো মানুষ। দাদিকে খাবার দিয়ে মায়ের ডাকে মায়ের কাছে গিয়ে দেখি মা খাবার নিয়ে বসে আছে। মা আর আমি একসাথে রাতের খাবার খেয়ে নিলাম, কিন্তু খাবারের চেয়েও বকা বেশি খেতে হয়, কারণ এ একটাই আমি যে ভাত পছন্দ করি না। আর শুধু মা না, গোষ্ঠীর সবাই, আর স্পেশালি মিস্টার সাদিপ ভাইয়া এত ভাত আর খানার কারণে আমাকে বকে সবসময়। বাট আই রিয়েলি হেট খানা অ্যান্ড আই কান্ট লাভ দ্যাম এবার। এ বকাগুলো শুনলে বাবার ভাইয়ার কথা অনেক মনে পড়ে। বাবাই ছিলেন যে আমাকে অনেক ভালোবাসতো। 2 বছর আগে বাবা আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছিলেন। বাবার কথা ভাবতেই চোখে পানি চলে আসলো, কারণ ভেতরটা যে ভীষণ পড়ে যায়। আর ভাইয়া যে আপাতত স্পেনে। বাবা মারা যাওয়ার পর পরিবারের হাল ধরে ভাইয়া, আর বড় খালু তাদের স্পেনে বিজনেস দেখাশোনা করার জন্যই ভাইয়াকে পাঠিয়ে দেয়। স্পেনে আর আমাদের সংসারটা রক্ষা করতে সাহায্য করেন। সকালে কলেজ যেতে হবে, তাই মাকে কাজে সাহায্য করে মায়ের সাথেই শুয়ে পড়লাম। বাবা মারা যাওয়ার পর থেকে মায়ের সাথে থাকি। এখনও এই অভ্যাসটা বদলায়নি, আর কখনো বদলাবে? আধা ঘন্টা ধরে শুয়ে আছি, ঘুমের গও আসে না। ফেসবুকেও লগ ইন করতে মন চাচ্ছে না, এই সাদিপ ভাইয়ার নামক আতঙ্কের জন্য। ওনার নাম মনে আসতে পুরনো স্মৃতি মনে চলে আসলো, 3 বছর আগের কথা। আমি সবে মাত্র ক্লাস 9-এ। ডে শিফট হওয়ায় স্কুল থেকে আস্তে আস্তে প্রায় বিকেল হতো। আর স্কুল থেকে এসেই ফরজ কাজ ছিল আমার গোসল করা। কাঁধ থেকে ব্যাগ রেখে স্কুল ড্রেস চেঞ্জ করে গোসল করতে চলে গেলাম। হঠাৎ ভাইয়ার মায়ের চিৎকার শুনে আমি কোনো মতে গোসল সেরে কাপড় পরে রুম থেকে বের হয়ে অবাকভাবে তাকিয়ে থাকলাম। একটা ছেলে, লম্বায় 6 ফুট তো হবেই, উনি আমার বড় ভাই মানে রাফসান ভাইয়ের কলার ধরে অনবরত থাপ্পড় দিতে থাকলো। মা এ লম্বুর হাত ধরে টানছিল, আর ভাই সে তো ছাড়, সাদিপের বাচ্চা ছাড় বলে চিল্লাচ্ছিল। ছোট মানুষে আমি কিছুই বুঝতে পারলাম না, তখন মাথাটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছিল। কি যেন ভেবে আমি এক দৌড়ে ওই লম্বুর পা ধরে বসে কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, প্লিজ লম্বু ভাই, ছেড়ে দেন ভাইয়াকে। ঘটনার আকস্মিকতায় তৎক্ষণাৎ লম্বু ভাই ভাইয়ার কলার ছেড়ে দিয়ে আমার 2 বাহু ধরে উঠে দাঁড় করালো। কান্না করার ফলে আমার মুখ তখন লাল টমেটো, আর ভেজা চুল সব মুখের উপরে। উনি আস্তে করে মুখের উপরে চুলগুলো সরিয়ে দিলেন, আর নিচের ঠোঁট চেপে হাসি দিলেন। চুল সরানোর পর আমি মাথা বেশ উঁচু করে উপরে লম্বু ভাইটাকে দেখলাম। উফ, কি সুন্দর সে হাসি! আর এদিকে আমাকে এভাবে কান্না করতে দেখে মা আর ভাইয়ারা ওনার কাছ থেকে আমাকে নিয়ে জড়িয়ে ধরে বিকটভাবে হাসতে লাগলেন। আমি এই ঘটনার আগা মাথা কিছুই বুঝতে পারলাম না। মা হেসে হেসে বলতে লাগলেন, আরে শেফা ফুল, এটা তোর বড় খালার ছেলে, তোর সাদিপ ভাই। আর রাফসানকে মারার কারণ হলো আজকে ছেলেটা স্পেন থেকে আসলো, আর তোর গুণধর ভাই তাকে রিসিভ করতে গেল না, তাই সাদিপ ভাই অনেক রেগে গেছে। এতক্ষণে আমি বাস্তবে ফিরে আসলাম, আর চোখে ওনাকে দেখতে লাগলাম। উজ্জ্বল শ্যামলা গায়ে ব্ল্যাক কালার শার্টটা খুব মারাত্মক লাগছিল, আর ওনার চুল দাঁড়িয়ে সব কি সুন্দর সেটিং করা, যেন এই দাঁড়িয়ে চুলের কাটিং তার জন্যই করা। কিরে রাফসান, ছোট খালা, এটা কি আমাদের পুচকি শিপু নাকি? সাদিপ ভাইয়ের কথা শুনে আমি অবাক। উনি আমাকে চেনে? আবার মনে মনে ভাবলাম, চিনবে না কেন, উনি আমাকে সে ছোট থেকেই চেনে। মায়ের মুখ থেকে সম্পূর্ণ ঘটনা শুনে বুঝলাম আমি ছোট থাকতে উনি স্পেনে পাড়ি জমান ওনার বাবার সাথে, এবং ছোট থেকেও এখানে বড় হলেন। এখন গ্র্যাজুয়েশন শেষ করে ফেললেন। উনি স্পেনে পাড়ি জমানোর সময় আমার বুদ্ধিও হয়নি, কারণ বুদ্ধি হলে নিশ্চয় ওনাকে আমি মনে রাখতাম। সেদিন উনি আমাকে যতক্ষণ দেখছিলেন ততক্ষণ কুচকি টমেটো বলে খেপাচ্ছিলেন আর হো হো করে হাসছিলেন। লজ্জায় আমি তখন কিছুই ভাবতে পারছিলাম না নিজে। সেই দিনের মনে হয় আমার সাথে ওনার একমাত্র ভালো ব্যবহারের দিন ছিল, কারণ এরপর থেকে ওনার তুই তোকারি আর আমাকে ইনস্টল করা ওনার রুটিনে যুক্ত করে নিলেন। অতীতের ভাবনার জগৎ থেকে বের হয়ে নিজের করা বোকামির কথা ভেবে নিজেই সে হেসে লজ্জালাল। মায়ের মুখে মুখ লুকিয়ে দিলাম। মাও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। ওই দিনের দিনটা আমার জীবনে অনেক লজ্জার একটা দিন ছিল। এসব ভাবতে ভাবতে মাকে জড়িয়ে ধরে একটা প্রশান্তির ঘুম দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, আর ভাবছি আমার মতো বোকাও হয় নাকি।
ফজরের আজানের মধুর ধ্বনিতে ঘুম ভেঙে গেল। এটা আমার প্রত্যেক দিনকার রুটিন। নিজেকে অনেক লাকি মনে হয় যে ফজরের নামাজটা মিস যায় না। অজু করে মায়ের পাশে বসে পড়লাম নামাজে। নামাজ শেষ করে দাদির কাছে গেলাম, কিন্তু দাদির নামাজ শেষে ঘুম। একবার চিন্তা করলাম ছাদ থেকে ঘুরে আসি, কিন্তু একা যাওয়ার সাহস আমার নেই বাপু। গড়িতে মাত্র 6:30, তাই ভাবলাম ঘুরে পড়াটাই ভালো করে। কলেজে আমার 10টা থেকে, সো 9টায় উঠলে হবে। ফ্রেশ হতে 10 মিনিট, রেডি হতে 10 মিনিট, আর বাকি 40 মিনিটে অনেক আগে সাদিক ভাইয়ার স্কিলফুল ড্রাইভিং আমাকে কলেজে পৌঁছায় দিতে সক্ষম হবে, এটা আমার বিশ্বাস। যাক, হিসেব নিকেশ শেষ করে ঘুমানোর পালা। ঘুম মানে সুখ আর সুখ। আহা, শেফাফুর উঠে যা, দেখ না সাদিব এসে বসে আছে। ছেলে আর কতক্ষণ ওয়েট করবে বলতো মা। উঠ। সাদিব ভাইয়ের নাম শুনে 1 লাফে উঠে বসলাম। সকালটায় এক হিটলারের নাম শুনতে হলো, আল্লাহ জানে আজ কপালে কি আছে। উফ মা, তোমার এই বোনের ছেলে কি আর কোনো কাজ নেই? প্রত্যেকটা দিন কেমনে পারে আমাকে আনা নেওয়া করতে, তার উপর ওনার এত বড় বিজনেসের চাপ। উত্তরে মা কিছু বললেন না, মুচকি এসে চলে গেলেন। মা আমাকে ইগনোর করলো। ঘড়িতে দেখলাম মাত্র 8:30। তার মানে এই সাদিব ভাইয়া এখনও নাস্তা করবে, এখানে নাস্তা করবেন। এত বড় লোক মানুষ সাদিব ভাইয়া, তার বাসায় কি নাস্তা নেই? যাক, আমার কি, ওনার যেখানে মন চায় সেখানে খাক। ফ্রেশ হয়ে রেডি হলাম। ঘড়িতে 9:27। ইচ্ছে করলে লেট না করলে সাদিব ভাইয়া আমাকে নাস্তার টেবিলে ইনস্টল করবেন এবং পরোটা গিলাবেন। এরপর ব্যাগটা নিয়ে আস্তে ধীরে বের হয়ে ডাইনিংয়ের দিকে আগাতে লাগলাম কচ্ছপের গতিতে। সাদিব ভাইয়া গাড়ি চালাচ্ছে আর আমি ওনার পাশে বসে আছি গাল ফুলিয়ে। কঠোর মনে মানুষটা আমাকে একটা সম্পূর্ণ পরোটা খাইয়ে তারপর টেবিল থেকে উঠতে দিলেন। আমিও কম না, চেয়ার থেকে ওঠার সময় ওনার পায়ে একটা জোরে পাড়া দিলাম। বাই হিট ডাউন ইন রিয়েক্ট। উল্টো মা হেসে বললেন, ছোট খালা আজকেই দেখি পিঁপড়ার হাতের সাথে লাগতে আসে। এই কথা শুনে একদম মেজাজ খারাপ হয়ে গেল। লাল টমেটো, তুই কটা প্রেম করিস রে? ওনার কথা শুনে মেজাজ একদম বিগড়ে গেল। একে তো সকালের কাহিনী, আবার এখনই আজব প্রশ্ন। আসলে উনি একটা গন্ডার। উত্তরে বললাম, এই তো টাইম পাস 2জনের সাথে করি, এমনি ফোনে কথা বলে 4 জনের সাথে লাইন করি, আর রিয়েল লাভটার জন্য ওয়েটিং লিস্টে 5 জন রেখেছি। স্পিডে কথা বলে দম ফেলার আগে সাদিব ভাইয়া অনেক জোরে ব্রেক করলেন আর আমার মুখটা শক্ত করে চেপে ধরে বললেন, এত চালাকি করার চেষ্টা করবি না, গলা টিপে মেরে ফেলবো একেবারে বেয়াদব। আমার মনে হচ্ছিল দাঁতগুলো সব ভেঙে যাচ্ছে। রাগের মাথায় চোখ দিয়ে পানি পড়তে আছে। এই নির্দয়ী লোকটা নাম গাড়ি থেকে। ওনার চিল্লাচিল্লি দাঁতটা কেঁপে উঠলো। কোথায় আছি না? আমি দেখলাম না, নেমে পড়লাম গাড়ি থেকে। নেমে দেখে কলেজের সামনে। আর পিছে ফিরে তাকালাম না, হেঁটে চলে যাচ্ছিলাম, কিন্তু পেছন থেকে আবির আমার ক্লাসমেট ও ডাক দিল। আমিও ওর সাথে কথা বলতে বলতে কলেজের ভেতরে চলে গেলাম। আর এদিকে শেফালির জন্য অন্য ছেলের সাথে দেখা। সাদেফের মাথায় হাই পাওয়ার রাগ উঠে গেল। এত সাহস তোমার শেফা, আমার সামনে অন্য ছেলের সাথে কথা বলা? শাস্তি তো তোমাকে পেতেই হবে। কথাগুলো নিজে নিজে বলে জেল দিয়ে সেট করা চুলগুলো ঠিক করে নিজে গাড়ি স্টার্ট দিয়ে অফিসে চলে গেল। সারাদিন ক্লাসে একটুও ভালো লাগলো না শেফালির। এত অপমান এই লোকটা কেন করে আমাকে? আর কলেজটা থেকে একা একা ছুটির আগে বের হওয়া যায় না, কিন্তু আজকে লাস্ট ক্লাসটা হবে না ভেবে আনন্দে মন নেচে উঠলো। যাকে আজকে ওই মিস্টার সাদেবের সাথে যেতে হবে না। মাকে বলবো কলেজ শেষ হয়ে গিয়েছিল আর্লি। তাছাড়া আজকে সারাদিনে ফোন অফ রেখেছিলাম রাগে, সো মাকে আলাদা মশালা অ্যাড করে বলবো মোবাইলে চার্জ ছিল না, তাই সাদিব ভাইয়াকে আর কলও দিতে পারি নাই। নিজের কাঁধে নিজে চাপড়ে দিয়ে বললাম, ইউ আর সো ট্যালেন্ট শেফা। যে বাবা সেই কাছে একা একা হাঁটতে লাগলাম, কারণ এদিকে রিক্সা পাওয়া যায় না আর আমার বান্ধবীদের সবার বাসা অন্যদিকে। দূর আজকে কি সব রিক্সাওয়ালা বাই কি সব শ্বশুরবাড়িতে নাকি? হাঁটতে লাগলাম, হঠাৎ সামনে খেয়াল করলাম কলেজের ফেমাস গুন্ডা ইমরান আর ওনার ছেলেরা। অজানা বয়ে বুকটা ধোক করে উঠলো। এদেরকেই তো সাদিব ভাইয়া একদিন অনেক মেনেছিল, আমার সাথে মিসবিহেভ করে। যাক বাবা, অনেক নায়িকা সেজেছি, কিন্তু আর না। উল্টো দিকে হাঁটতে লাগলাম, হঠাৎ করে পেছনের ব্যাগে টান অনুভব করলাম। ফিরে দেখি ওই গুন্ডা ইমরান আমার ব্যাগ ধরে আছে আর আমার দিকে কেমন লোবাকাতর দৃষ্টিতে তাকিয়ে আছে। কি শেফালি নায়িকে, আজকে তোমার প্রেমিক পুরুষ নিতে আসলো না? ওই দিন তো অনেক বড় বড় কথা বলেছিল, তোমার দিকে তাকালে নাকি আমার এই দুনিয়ায় রাখবে না। আজ যে আমি তোমার সব দিকটাই দেখবো, তখন সে আমাকে কি করবে? এসব বৃষ্টি কথা বললেই বাজে বাজে হাসলো আর হাসতে লাগলো শয়তানটা। এদিকে আশেপাশে সবাই আমাকে দেখে মজা নিতে লাগলো। কেউ এসে সাহায্য করবে তো দূরের কথা, এই গুণটাকে সবাই ভয় পায়। আমার তো বয়ে যান যায় অবস্থা। তাও সাহস এনে বললাম, প্লিজ ভাইয়া, এসব কী ধরনের কথা? আমার পথ ছাড়ুন। কি করছেন কি? হাত ছাড়ুন আমার, প্লিজ হাত ছাড়ুন। ব্যথায় আমার প্রাণ পাখি উড়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে ছাড়েন। হঠাৎ খেয়াল করলাম আমাকে যেদিকে নিয়ে যাচ্ছে ওইদিকে একটা করে জোরে থেমে গেল। আর দেখে চিনতে কষ্ট হলো না কার গাড়ি। কান্না করা অবস্থায় মুখে শান্তির হাসি ফুটলো আমার। সাদিব ভাইয়াকে গাড়ি থেকে নামতে দেখে ইমরান তাড়াতাড়ি শেফালির হাতটা ছেড়ে দেয়। আর সাদিব ভাইয়াকে দেখে ইমরানের ছেলেরা
দৌড় দিল। সাদিপ এসে শেফালির দিকে একবার তাকালো, তারপর তার বাম হাতের দিকে যে হাতটা ইমরান ধরে রেখেছিল, শেফালির ফর্সা হাতটা লাল রক্ত জমাট বেঁধেছে, তা একদম স্পষ্ট। শেফালি বাম হাতের তালুতে সাদিপের হাতটা হালকাভাবে প্রবেশ করালো। সাদিপের ছোঁয়া পেয়ে শেফালি উপরে তাকিয়ে দেখলো সাদিপের চোখ ভয়ঙ্কর লাল। সে কিছু বুঝে ওঠার আগে সাদিপ সজোরে একটা লাথি মেরে দিল ইমরানকে। লাথি একদম পেট বরাবর লাগায়। এক লাথিতে ইমরান মাটিতে লুটে পড়লো। আর শুরু হলো সাদিপের মায়ের। শেফালি হাত ধরে রেখে অনবরত লাথি দিচ্ছে ইমরানকে, আর বলতে লাগলো, তোকে আমি সাবধান করিনি বল? শেফার দিকে আর কখনো চোখ তুলে তাকাতে মানা করিনি বল? সাদিপের চিৎকারে শেফালি সাদিপের হাত জড়িয়ে ধরলো দ্রুত, আর সাদিপের বাহুতে মুখ লুকিয়ে কান্না করতে লাগলো। প্লিজ ছেড়ে দিন ওনাকে, ওনার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। শেফালির এমন অবস্থা দেখে সাদিপ ইমরান মায়ের দেওয়া স্টপ করে ইমরানকে চিল্লিয়ে বলল, লাস্ট দিন, আজকে শেষ দিন, তোকে ছেড়ে দিলাম। আজকে যদি না থামাতো আমাকে এই মেয়েটা, তাহলে আজকে তোর লাস্ট দিন ছিল এই দুনিয়ায়। এরপর আমার হাত ধরে গাড়িতে বসিয়ে গাড়ি স্ট্যান্ড দিল সাদিপ ভাইয়া। বেশি চালাক তুই। আজকে যদি এই জানোয়ার বা তোকে কিছু করতো ভাবতে পারিস আমার কি হতো? আর কোনোদিন যদি এমন পাকনামি করিস তাহলে তোকে আমি এই দুনিয়া থেকে আউট করে দিব। ভাগ্যিস আজকে খালা ফোন করেছিল আগে তোর ফোন অফ থাকায়, আর তাই আমি আর্লি রওনা দিলাম। এসে দেখি এই কাহিনি। ইচ্ছে করে এমন করছিলি তাই না? আমাকে কষ্ট দিতে বদলা নিচ্ছি সকালের জন্য। আজ আমি টাইম মতো না আসলে। উনি বাক্যটি শেষ করলেন না, চুপ করে ড্রাইভিং করতে লাগলেন। চুপ করে ওনার কথা শুনতে লাগলাম। আসলে আমার উচিত হয়নি ওনাকে এভাবে কষ্ট দেওয়া। উনিও তো কত বিজি মানুষ। আমি না জোশে হুঁশ হারিয়ে ভালো করিনি, কিন্তু উনি তো আমাকে সকালে এত অপমান করলেন না। এবার একটু চোখ বন্ধ করে অনেক মাথা ব্যথা করছে কান্না করার ফলে। চুপচাপ সিটে হেলান দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলাম। হঠাৎ মাথায় ওনার স্পর্শ, ওনার দিকে ফিরলাম। সবুজ চোখটা কেমন লাল হয়ে আছে। সকালে সেট করা চুলগুলো এখন এলোমেলো। গায়ে খয়েরি কোটটাও নেই, শুধু শার্ট আর ব্লেজারটা। অবাক চোখে ওনার দিকে তাকিয়ে থাকলাম। আমার দিকে এক নজর তাকিয়ে উনি ড্রাইভ করতে লাগলেন। ওই এক নজর তাকানোটাই আমি ওনার চোখটা ভালোই পর্যবেক্ষণ করতে লাগলাম। এতক্ষণ ট্রাফিক একদম বাজে অবস্থা লাগছে আমার, তাও চুপচাপ বসে রইলাম হেলান দিয়ে চোখ অফ করে। ওনার কথা চোখ খুলে তাকালাম। পানি খেয়ে নে একটু, আর হিজাবটা খুলে ফেল, মাথায় একটু পানি দে, ভালো লাগবে তোর। ওনার নরম বয়েজের কথাগুলো শুনে আমি অবাক। না বলার ইচ্ছাও নেই, কারণ এই মুহূর্তে আমার মাথায় পানি দেওয়া অনেক দরকার। মাথা, হাত, চোখ প্রচণ্ড ব্যথা। কি আর করার, ওনার কথা মতো সব করলাম। আর আমি জন্মগতই রোগা, কিন্তু আমার মাথায় একটা কথা আসছে না। সকালে আর একটু আগে উনি একদম রেগে বোম, আর এখন একদম শীতল লাইক এ কোল্ড ড্রিঙ্ক। এত মুড সুইং কেমন হয় একটা মানুষের? মানে উনি এমন কেন? 3 দিন ধরে কলেজে যাচ্ছি না। সামনে মিড টার্ম এক্সামও স্টার্ট হবে, কিন্তু অসুস্থতার কারণে যেতে পারি নাই। কখন থেকে যে বাইরের হাওয়া খাবো, ভাল লাগে না এই বন্দি লাইফ। উফ, আজকে 3 দিন যাবৎ ঘরে বন্দি আর হাতে স্যালাইন পুশ করা। ওই দিনের ঘটনার পর থেকে শরীরটা একদম নিস্তেজ হয়ে গিয়েছে। সেদিন গাড়ি থেকে নামার সময় আমার সম্পূর্ণ দুনিয়ায় অন্ধকার লাগছিল। মনে হচ্ছিল এখনই দুম করে পড়ে যাব। হঠাৎ করে কি হলো জানি না, ব্যালেন্স হারাচ্ছিলাম, শরীর আর নিচে পড়ে যায়, কিন্তু কেউ এসে আমাকে ধরে ফেলে। ব্যাস এতটুকুই, আর কিছু মনে নেই। আমাকে কে ধরলো কি না হলো, চোখ খুলে নিজেকে হাসপাতালে বেডে আবিষ্কার করলাম। উফ, সে কি যন্ত্রণা। মাথায় আশেপাশে তাকিয়ে দেখলাম এক হাতে মা ধরে আছেন, আরেক হাতে বড় খালা, আর ক্যাবিনের দরজায় দাঁড়িয়ে খালা ডক্টরের সাথে কথা বলছেন। আমাকে চোখ খুলতে দেখে মা বলতে লাগলেন, শেফা ফুল, কেমন লাগছে এখন তোর? মাথা কি এখনো যন্ত্রণা করছে? শুধু মাথা নাড়িয়ে না বললাম। মায়ের কথা শুনে ডক্টর আর খালু এগিয়ে এলেন আমার দিকে, আর ডক্টর চেক আপ করে বললেন আরও 4 দিন স্যালাইন দিতে হবে। শরীরে বেশি দুর্বল আপনার মেয়ের, আর প্রেশারও লো। কি ছোট পাখি, এখন থেকে ভালো করে খাবার খাবে আর নিজে যত্ন নেবে। ডক্টরের কথায় মুচকি হাসলাম, কিন্তু মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে, সাদিপ ভাইয়া কোথায়? উনি তো আমার সাথেই ছিলেন। শেফালি শুধু তার সাথে ঘটে যাওয়া জিনিসগুলোই নিজে মনে মনে এঁকে নিল, আর অগোচরে যে ঘটনাগুলো ঘটলো তা সে জানেই না। গাড়ি থেকে নামার আগ থেকে সাদাফ খেয়াল করলো শেফা ভালো নেই, কিন্তু কিছু বলার আগে তারা শেফার বাড়ির সামনে চলে আসে। সাদিপ গাড়ি থেকে নেমে শেফার সাইডে যাওয়ার আগে দেখলো শেফা হেলে দুলে নামতে লাগলো। গাড়ি দরজা খুলে দাঁড়াতে শেফা পড়ে যাচ্ছিল, তবে তার আগে সাদিপ এসে শেফাকে কোমর জড়িয়ে ধরে ফেলে, আর শেফা সাদিপের বুকেই সেন্সলেস হয়ে যায়। শেফা ফুলেই ফুল, কি হয়েছে তোর? চোখ খুললো না প্লিজ, আর বকা দিব না তো ফুল তোমাকে। সরি প্লিজ ফুল, চোখ খোলো। এসব বলে শেফালির গালে হাত দিয়ে ডাকলো সাদিপ। শেফালিকে কোলে তুলে নিয়ে গাড়ির সিটে বসিয়ে দিল, আর কল করে ছোট খালাকে আসতে বললো। শেফালির মা তোর অবস্থা দেখে কান্না করতে লাগলো। ফুল স্পিডে ড্রাইভ করে 10 মিনিটে হাসপাতালে পৌঁছে গেল। এরপর সাদিপ শেফাকে কোলে করে ভেতরে নিয়ে গেল, এমনকি সব ফরমালিটি সে পূরণ করলো। শেফার জ্ঞান আসার 2 ঘন্টা আগে সাদিপ অফিসে গেল কিছু জরুরি কাজে, কিন্তু এই ঘটনায় কিছুই শেফালি জানে না। আবার সেন্স আসার প্রায় 1 ঘন্টা পরে দেখলাম সাদিপ ভাই আসছে। কেমন দেখাচ্ছে ওনাকে? মনে হচ্ছে অনেক
ক্লান্ত। উনি আসার একটু পরে আমাকে ডিসচার্জ করে দেওয়া হলো, আর বাসায় উনি সব ঠিকঠাক করে ছিলেন। এই 3 দিনে উনি আমাকে স্যালাইন লাগিয়ে দিলেন। এই স্যালাইনের জ্বালায় হাতের উপরিভাগে ফুলে গেছিল একদম। আর যতবারই সাদিক ভাই আমাকে স্যালাইনটা লাগিয়ে দেন ততবারই মুখটা এমন বেজার করে ফেলেন যেন আমার চেয়ে উনি বেশি ব্যথা পাচ্ছেন। কি অদ্ভুত! আমার জন্য তো দরদ নাকি ওনাকে না পারতে আমার সেবা করতে জানে হচ্ছে। উফ, আল্লাহ জানে। আজকে খালু আসলেন আমাকে দেখতে। ওনার লেকচার দিলেন ভালো করে খেতে হবে, ওষুধ খেতে হবে। আর খালু তো মাশাআল্লাহ জ্ঞান দিতে এক্সপার্ট। ওনাদের কথা শুনে মাথা নাড়ালাম। আজকে আর সাদিক ভাইয়া দেখা মিলল না। খালু এখানে, তাই হয়তো উনি একসাথে দুটো অফিস সামলাচ্ছেন। হাই পাওয়ার ওষুধগুলো খেলে আর মাথা ঠিক থাকে না, তাই ঘুম আসে বেশি। মা আমাকে বাত ওষুধ খাইয়ে চলে গেলেন, কারণ খালা আজ রাতে আমাদের বাসায় খাবে। যাক, এত কিছু না ভেবে চোখ অফ করে রাখলাম। মা দাদিকে আমার রুমে পাঠালেন, কারণ আমি তো ভিতর ডিম। দাদি মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলেন, শ্যাপাফুল ঘুমিয়ে যা। আমার একটা আরামের ঘুম দিলাম। সকালে ঘুম ভাঙলো মায়ের কথা শুনে। সকালবেলা মা কার সাথে কথা বলছে একটু ভালো করে কান পেতে শুনলাম সাদিক ভাইয়া। এই সকালবেলা আমি তো কলেজেও যাব না আজকে। যা কিছু করার নেই আমার। কেন আসছেন এখন তা ওনার খালা বা বোনের ছেলে জানেন। আবার চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লাম। আমার চোখ লেগে আসছিল। হঠাৎ চোখ খুলে দেখি সাদিক ভাইয়া আমার রুমের সোফায় ফাঁতুরে বসে মোবাইল টিপছেন। ঘুমের কারণে ওনাকে ঝাপসা দেখছি। আসলে কি উনি নাকি স্বপ্ন দেখছি? ওনার কথা শুনে বুঝলাম না, উনি সত্যি বসে আছেন। কিরে শ্যাপা, রাতে কি তুই কোনো ফ্যাশন শো করতে যাস? এভাবে হাত কাটা ড্রেস পরে ওড়না ছাড়া ঘুমাচ্ছিস? আমার যে কতবার তোকে ওড়নার জন্য আর কত বয়ার বলতে হবে আল্লাহ মালুম। তোর মতো অসভ্য আমি আর দেখিনি। বডিটা তো ভালো করে ডেকে ঘুমাবি। কখন কার নজর কোথায় পড়ে কে জানে। এসব বলে সাদিক ভাইয়া শব্দ করে হাসতে লাগলো। ওনার কথা শুনে আমি চিৎপটাং। ঘুমানোর সময় কেউ ওড়না দেয় নাকি? একেবারে কামিজ পরায়, মাথায় গোমটা দিয়ে ঘুমায়। কেন রে ভাই, আপনি কি মেয়ে যে এত কিছুই জানেন? আর ঘুমানোর সময় ওড়না দেওয়া কি ফরজ? আমি তো আর কোনো লোককে দেখতে চাচ্ছি না হাত কাটা ড্রেসটা। মাথার মোটা লোক একটা। কিন্তু আফসোস, আমি কথাগুলো মনে মনে বললাম। না হয় কে জানে কখন আবার মেরে দেয়। না হয় একটা বাজে কথা বলে ফেলে। চুপ করে গায়ে চাদরটা টেনে নিলাম। কই, চাদর তো ঠিকই আছে। ইচ্ছে করে উনি আমাকে অপমান করলো। কি নির্লজ্জ! একটুও তাকাইনি আমি তার দিকে। কেন তাকাবো? কত সুন্দর করে কথা বললেন উনি আমাকে সেই খুশিতে নাকি? আমার বয়ে গেছে। বারান্দা থেকে মা বলে উঠলেন, সাদিপ একটু অপেক্ষা কর বাবা, আমি এখনই তোকে নাস্তা দিচ্ছি। আর বড় আপাকে বলিস আমি কালকে ওনাকে দেখতে যাব। আচ্ছা, না হয় আমি ফোন করে কথা বলে নিব। সমস্যা নেই ছোটো খালা, তুমি কাজ করে নাও, আমি মাকে বলে দিব। বারান্দায় ওনার কি আঙ্কেল নেই? এই লাগামহীন কথা মা শুনলে কি হতো? আমার বড় খালারই বা কি হলো? বড় খালার কি হলো? কাল রাতে এখান থেকে গিয়ে নাকি তোর খালার সুগার ফল হলো, তাই তো আজ ছেলেটাকে সকাল সকাল এখানে আসছে। আর সারাদিন নাকি আজকে বাইরে থাকবে। রাতে জানিয়ে ভালো করছিল যে সাদিপ সব রান্না শেষ, তোকে প্যাক করে দিচ্ছি আমি, টাইমলি খেয়ে নিবি। এখন আয় নাস্তা করে নে। আর শেফা উঠতো মা চলে যাচ্ছে। আর সাদিপ ভাইয়া উঠে আমার ড্রেসিং টেবিলে আয়নায় নিজেকে দেখতে লাগলো। মার কথা শুনে ওনার দিকে একটু তাকালাম, কিন্তু চোখ আটকে গেল ওনার গেটআপে। একদম ফিটফাট, চুল দাঁড়িয়ে একদম সেট করা। ও মা, ছেলে তো দেখি নিউ কাট দিল চুলের। বেশ মানিয়েছে। ব্ল্যাক স্যুটে বেশ হ্যান্ডসাম লাগছে তার চোখগুলো। ও মায় আল্লাহ, কয়জন মেয়ে আজ ওনার প্রেমে পড়বে আল্লাহ জানে। এসব দেখিস না, আমাকে নজর লাগবে। আর শোন, ভুলেও ওড়না ছাড়া বারান্দায় যাবি না। ইনফ্যাক্ট ওড়না জড়ানো ছাড়া কোথাও যাবি না। ননসেন্স। এসব বলে সাদিপ ভাইয়া চলে গেলেন। বা কত ডং করবো না আমি ওনার। আসছে জ্ঞান দিতে। ওনা ছাড়া আমি কোনোদিন ঘর থেকে বের হইনি। কাবিল মুখ বেঞ্চিয়ে বসে থাকলাম মা আসার অপেক্ষায়। নাস্তা করে মেডিসিন নিয়ে বসে আছে বিছানায়। দাদি আর মা পাশে। বড় খালাকে কল দিয়ে বললেন কাল যাবেন, কিন্তু খালাই মানা করে দিলেন, কারণ আমি অসুস্থ তাই। বড় খালা আমাকে ওনার জমজ মেয়ে ইতি আপু আর জোমান ভাইয়ের মতোই ভালোবাসেন। আপুরাও আজ আমাকে দেখতে আসবেন বলেছেন। দুজনে অনেক ট্যালেন্ট। ইনফ্যাক্ট ওরা 3 ভাই বোনে এত ট্যালেন্টে ভরপুর। এক্সাম থাকা এতদিন আসতে পারেনি আমাদের বাসায়, না হয় ওরা প্রায় আসে। সারাদিন বসেছিলাম তাদের অপেক্ষায়। কালকে নাকি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তাই তারা সকালেই তো কমপ্লিট করে এরপর আসবে। অপেক্ষা করতে করতে ঘুমে কাতর আমি। বিকেলে গাড়ির হর্নের আওয়াজে ঘুম ভেঙে গেল। 3-4 মিনিট পরে দেখলাম আপুরা হাসি মুখে রুমে আসলো আর আমাকে জড়িয়ে ধরে হালচাল জিজ্ঞেস করতে লাগলো। শ্যাপা বেবি কেমন আছিস এখন? তুই শুকিয়ে গেছিস। সমস্যা নেই, সাদিপ ভাইয়াকে বলবো তোকে বেশি বেশি খাওয়াতে, বলে হাসতে লাগলো। আমি বিনিময়ে একটু হাসলাম। ওদের সাথে বক বক করতেই লাগলাম। মা এসে খাবার এখানেই দিয়ে গেলেন। কথার মাঝে জুমান আপু বলে উঠলেন, আর কখনো ওই রকম কারবারি কাজ করতে যাবি না। ইমরান ইজ সো ডেঞ্জারাস। সাদিপ ভাইয়া আমাদের সব বলেছেন। এসব কাহিনী বলার সময় ওরা আগে সোফাতে লাথি মেরে দিল। সেদিন নাকি তুই না ধরলেও ও ইমরানকে মেরেই ফেলতো। আমি কথাগুলো শুনে বরফের মতো জমে গেলাম। আমার উপর রাগের জন্য সোফাটা ব্যথা ফেল। অনেক আড্ডা দিলাম আমার বোনেরা মিলে। একসাথে খেলাম আমরা সবাই। 10:30টার দিকে ইতি আর জুমান আপু আমার থেকে বিদায় নিয়ে গাড়িতে করে চলে গেলেন একাই, কারণ ওনার নাকি সকালে আর্লি ক্লাস আছে। এরপর মা এসে
ওষুধ খাইয়ে দিলেন। মেডিসিনের ডোজে চোখ বুঝে আসছে, কিন্তু তাও শুনলাম সাদিব ভাইয়ার মায়ের কথার আওয়াজ। খালামনে কাল থেকে ওকে আমার পড়াতে বসতে হবে, এতদিন অনেক পিছিয়ে গিয়েছে। আর আমি স্যালাইন খুলে দিচ্ছি, আজকেই তো শেষ ডোজ ছিল। হ্যাঁ বাবা, তা তো পিছিয়েছে, তুই যা ঠিক বুঝিস তাই কর। আর মেয়েগুলোকে তাড়াহুড়ো করে চলে গেল। আমি একটু আপার জন্য খাবার দিচ্ছি, ওইগুলো নিয়ে যাস। আচ্ছা। ওদের কথাগুলো শুনতে পাচ্ছিলাম, বা চোখ খোলা শক্তি পাচ্ছি না। সাদিব ভাইয়া আমার হাতে স্যালাইন খুলে দিচ্ছে, আর বুঝতে পারলাম ঠিকই, কিন্তু হঠাৎ হাতের উপরিভাগে নরম কিছু স্পর্শ পেলাম, তারপর কপালে। কেন জানি আমার শরীরটা কেঁপে উঠলো। এই স্পর্শটা এমন যেমনটা চুমু দিলে হয়, কিন্তু এই স্পর্শটা মায়ের নয়। মা চুমু দিলে এভাবে আমার শরীর কেঁপে ওঠে না। তাহলে কি সাদিব ভাই আমাকে চুমু দিল? ওহ নো, এটাও কি কখনো সম্ভব? সময় চোখের পলকে কীভাবে চলে যায় বোঝা যায় না। আর এক সপ্তাহ পরে এক্সাম শুরু। সুস্থ হওয়ার পর থেকে পড়ালেখা, কলেজ আর এক্সামের প্রিপারেশনে সব কিছুই একদম হুলস্থুলভাবে চলছে। আজকে দুপুর 12টা থেকে অ্যাডমিট দিবে, তাই কোনো ক্লাস হবে না। আজকে সাদিব ভাইয়া নিতে আসলো। আমি বুঝি না উনি আমার জন্য এত কষ্ট কেন করেন। এমনি অন্যদিন কলেজে যেতে হলো 9টার পর আসেন, কিন্তু এরপর অফিসে যান, আবার বিকেলে 4টায় বাসায় দিয়ে যান, আবার সন্ধ্যা 7টার দিকে পড়াতে আসেন। মানে উনি কি রোবট? আর ওনার তো গাড়ি আছে। বড়লোক মানুষ যখন যেখানে ইচ্ছে গাড়ি করে পিউ করে চলে যেতে পারেন। আর আমার বাবাও বেঁচে নেই, ভাইয়াও দেশে নেই, তাই হয়তো আমার উপর ওনার করুণা হয়, তাই আমার উপর দয়া করে এসব করেন। বাবা না থাকার কষ্ট আর নেই সেই জানে, যার নেই সেই জানে। আজকে বাবাকে বড্ড মনে পড়ছে। রেডি হয়ে বের হলাম। আজকে আর কলেজ ড্রেস পরতে হলো না। একটা লং টপ পরে সুন্দর করে হিজাব বেঁধে নিলাম, ঠোঁটে একটু নুট কালার লিপস্টিক দিলাম, আর চোখে একদম চিকন করে আইলাইনার। ইউজুয়ালি কলেজে একদম সিম্পল করে যায়, নো সাজুগুজ, কিন্তু আজকে একটা প্ল্যানিং আছে, তাই আয়োজন। কারণ আজকে জুমু কলেজ ফ্রেন্ড ওর বার্থডে ট্রিট দেবে, সাথে আরও আমার অনেক ফ্রেন্ডে যাবে। আইডি কার্ডটা নিলাম ব্যাগে, না হয় অ্যাডমিট নিতে ঝামেলা হবে। রান্নাঘর থেকে মাকে বিদায় জানিয়ে এগোচ্ছিলাম, দেখলাম সামনে সাদিব ভাইয়া সবাই বসে মোবাইল ইউজ করছে। সাদিব ভাইয়াও চলেন, লেট হয়ে যাচ্ছে। আমার কথায় উনি মাথা উঠে আমাকে চোখ ঘুরিয়ে দেখতে লাগলেন। কী রে, এইটাই কি পড়েছিস? আর এত সাজগোজ, তোর ফিগার তো আমি ভালো স্ক্যান করতে পারছি। তোর আজকে কোনো ছেলেকে ফিগার দেখিয়ে তোর রূপের জালে ফাঁসাতে যাচ্ছিস? ডেটিংয়ে যাবি নাকি? ওনার কথা শুনে আমার চোখের পানি চলে আসলো। আমি এসব ব্যাপারে আমার মাথায় আনিনি কখনো। আর উনি আমাকে কি বলছেন? চোখ মুছে ওনার দিকে তাকালাম। উনি আমাকে এসব বলে মোবাইল চালাচ্ছে কেন? আজকে তো এই লোককে কিছু বলবোই। ডিপলি একটা শ্বাস নিয়ে ওনাকে বলতে লাগলাম, আমি যাব তো আজকে এই ড্রেস পরেই যাব। আমি ডেটিংয়ে যাই আর যা হোক তাতে আপনার কি? আর আমি ছেলে পঠাই? কলেজের সিনিয়র ক্লাসমেট, এলাকার কত ছেলে আমাকে প্রপোজ করে। আমি চাইলে অনেকজনের সাথেই প্রেম রিলেশন করতে পারি, আর ইচ্ছে করলেই করব। আপনি আমাকে এমনিও এইসব জিনিসের ট্যাগ লাগিয়ে দিলেন। সো করলেও আপনার কাছে আমি আজ না করে যেমন আছি তেমনিই থেকে যাব। তাই না হয় আর কথা শেষ করতে পারলাম না, থাপ্পড় খেয়ে ফ্লোরে পড়ে গেলাম। চটটা এত জোরে লাগেনি, কিন্তু তাও ইমব্যালেন্স হয়ে একেবারে পড়ে ব্যাস চোখের পানি বাদ মানছে না। মায়ের কথা শুনে বুঝলাম চটটা সাদিব ভাইয়া না, মা মেরেছে। আর আমাকে ফ্লোর থেকে সাদিব ভাইয়া জলদি টেনে উঠিয়ে আমার দুবাহু ধরে বললেন, ব্যথা পেয়েছিস কোথাও? উত্তর দিলাম না কিছুই। আমাকে মায়ের খাওয়াই যে এখন দরদ দেখা। চোখের পানির জন্য সব আনক্লিয়ার লাগছে। বেশি বেড়ে গেছিস তুই শেপা। বড়দের সাথে কীভাবে কথা বলতে হয় জানিস না? সাদিব কি বললো যে তুই ছেলেটাকে এত কথা বলেছিলি? কি শিক্ষা দিলাম আমি তোকে? বড়দের সাথে বেয়াদবি করা? মায়ের কথা শুনে বুঝলাম সাদিব ভাইয়া আমাকে কি বললো তা না শুনে মা আমাকে মারলো। তাহলে এখন বলে কি লাভ? মায়ের তো খেয়ে ফেলেছি। চোখের পানি থামছে না আমার। কিছু না বলে রুমে দৌড় দিলাম। খালামণি শুধু মারলে ওকে? ও ছোট মানুষ, না বোঝে ভুল করেছে তাই বলে মারবে? সাদিব ভাইয়ের কথা শুনে গা জ্বলে গেল। নিজের দোষ আমার নামে চাপাই যাচ্ছে, কাটা গায়ে নুনের ছিটা। মা কি উত্তর দিল আর শুনেনি। রুমে এসে মুখ ধুয়ে নিলাম। একটা আবায়া বোরকা পরে হিজাব বেঁধে আরও একটু নুট লিপস্টিকটা লাগালাম, কারণ ক্যাজুয়ালি ড্রেসে লিপস্টিক ছাড়া আমার কেমন জানি একদম রোগা মনে হয়। এর ড্রেসে দেখে উনি মনে হয় শান্তি পেলেন, কিছুই বললেন না। বাঁকা চোখে তাকিয়ে দেখলাম উনি আমার দিকে কেমন কোমলভাবে তাকিয়ে আছেন। আজকে ওনার পাশের সিটে বসলাম না, পিছনের সিটে বসলাম। উনিও কিছু বললেন না, হয়তো সকালের জন্য আমি রেগেছিলাম তাই। অ্যাডমিট নেওয়া শেষে সব ফ্রেন্ডরা মিলে পাশের একটা রেস্টুরেন্টে গেলাম। সবাই মিলে জুমুকে একটা বড় কেক আর বোরকা হিজাব গিফট করলাম। সাদিব ভাইয়াকে বললাম, তুই ছুটি 3টায় আর এখন 1:32, সো ভাইয়া আসতে লেট আছে। অনেক ছবি তুললাম, প্লাস অনেক আড্ডাও দিলাম। খাবার দেখে মুখ একদম ছোট হয়ে গেল। এতগুলো বিরিয়ানি সব নষ্ট হবে আর গুণও হবে, কিন্তু না, এমনটা হলো না। আমি অল্প খেয়ে বাকিগুলো ওদেরকে দিয়ে দিলাম। যাক, গোনা থেকে বেঁচে গেলাম। 2:40-এর দিকে কলেজে চলে গেলাম। আবার সাথে 2জন ফ্রেন্ডও আছে। ওইদিকে একা থেকে যে রিস্ক নিয়েছিলাম তা আর আমি 7 জনমও নিব না। হঠাৎ দেখলাম আমাদের ক্লাসের 3টা ছেলে, জুবাইর, মাহি আর রিপন, ওরা আমাকে কাছে এসে কথা বলতে লাগলো। আমি তো বয়সে, সাদিব ভাইয়া দেখলে নিশ্চয়ই আমাকে আবার অপমান করবে। 5 মিনিট পরে দেখলাম উনি চলে আসলেন নিতে। ফ্রেন্ডরা তো ওনাকে দেখে কাঁদ
কারণ আজকে উনি গাড়ি থেকে নামলেন আর ওদের সাথে প্রথম দেখা। আশেপাশে মেয়েরাও ওনাকে দেখে স্টাইল করে কথা বলছে আর হাসছে। উনি এইদিকে এগোচ্ছে আর আমি আশেপাশে মেয়েদের তামাশা দেখছি। অবশ্যই উনি অসভ্য আর গন্ডার হলে কি হবে, উনি দেখতে বেশ স্মার্ট, যেমন লম্বা তেমন অনেক বেশি অ্যাট্রাকটিভ। আমার কাছে এসে ওনাদের বলতে লাগলেন, আসসালামু আলাইকুম অ্যান্ড হাই এভরিওয়ান, আই এম সাদনান সাদিব। শুরু হয়ে গেল ওনার ইন্ট্রোডিউসিং খেলা। উফ কি অসহ্য। আচ্ছা আমি কি জেলাস কোনোভাবে? নো শেফালি, কী ভাবছি এগুলা? ওনার কথা বলে আমি ওনার ফেসের দিকে তাকাচ্ছি আর বাকিদের ফেসের দিকে। প্রথমে ভাবলাম মনে এসে দুটো দেবে চর ছেলেদের সাথে দাঁড়িয়েছিলাম তাই, কিন্তু এখন দেখি ওনার সবার সাথে ফ্রেন্ডলি বিহেভ করছেন, যাক হয়তো ওনার মধ্যে উন্নতি হচ্ছে ভেবে ঠোঁট চেপে হাসলাম। ওনার দিকে তাকিয়ে দেখলাম আমার দিকে তাকিয়ে আছে ব্রু কুচিয়ে। মাই এসে আমার সাথে কথা বলতে নিলে সাদিব ভাই এসে আমার হাত ধরে সবার কাছ থেকে বিদায় নিয়ে টানতে টানতে গানের কাছে নিয়ে গেলেন। ওনার হাত ছাড়িয়ে পেছনের সিটের দিকে যাচ্ছিলাম, কিন্তু উনি আমার হাত ধরে রাগীভাবে বললেন, সকালে কিছু বলিনি ভাবিস না, এখন কিছু বলবো না, পিটিয়ে চাল তুলে ফেলবো শ্যাপা, রাগাবি না এখন আর, দেরি না করে আমার সাথে ওঠ, ইম্পর্টেন্ট কাজ আছে। কি আর করা, ওনার পাশে সিটেই বসলাম। রাগে ওনার দিকে তাকাতে ইচ্ছে করে না। ফুচকার দোকানের সামনে গাড়ি থামাতে দেখে আমি তো সাত আসমান থেকে পড়লাম। ওনার ধারণা ফুচকা নালার পানি দিয়ে বানায়, দামি সে লোক একটা, কিন্তু উনি কিছু বলার আগে আমি নেমে দৌড় দিলাম। যদিও আমার ফুচকা খাওয়া মানা, কারণ আমার তলপেটে কিছু প্রবলেম আছে, যার কারণে ড্রাগ ফুড খেলে প্রচণ্ড অসহনীয় ব্যথা হয়, আর পিরিয়ড হলেই ব্যথায় আমি অর্ধমৃত হয়ে যায়। অবশ্যই ব্যাপারটা মা খালার আপুরা ছাড়া আর কেউ জানে না। এই ব্যাপারটা এখনও চেপে রাখতে হবে, নাহলে সাদিব ভাই আমাকে ফুচকা খেতে জীবনও দেবেন না। নিজের লোভের জন্য আজ নিজে বলিদান দিব। হ্যাঁ, 3 প্লেট ফুচকা খেয়ে খুব শান্তি লাগছে পেটে। উনিও আমাকে মানা করেননি আজকে, কিন্তু কেন জানা নেই। একদিন আমি ইতি আপু, জুমান আপু ওনাকে বলছিলাম এই দোকানে আনতে, কিন্তু ফুচকার বদলে এক ট্রাক বকা খাওয়াইলেন। তাই ভাবছি আজকে ওনার কী হলো। ওয়েট নাকি উনি আমাকে মেরে ফেলার প্ল্যান করেছে। ফুচকায় কি সামহা বিষ ছিল? সাদিব ভাইয়া সত্যি করে বলেন তো, আমাকে কেন ফুচকা খাওয়ালেন, কি মিশিয়েছিলেন ফুচকাতে? কথাগুলো সিটে পা উঠিয়ে ওনার দিকে তাকিয়ে অনেক কৌতূহলে আক্স করলাম। চুপ, একদম চুপ। এসব কোন ধরনের আর কি? সকালে আমার জন্য মায়ের খেয়েছি, যা আমার ভাল লাগেনি, কারণ আমার কথা না শুনে খালামণি তোর গায়ে হাত তুললো, তাই তোকে একটা ট্রিট দিলাম, না হলে তোর অভিশাপ লাগতো আমার গায়ে। এই সামান্য কথার মাঝেও ঝাটকে দিতে হয়, সোজাসুজি বলা যায় না। উফ, এই মানুষটা, বুঝি না আমি ওনাকে। যাক, ফুচকা তো খেলাম, একটা প্রশান্তির হাসি দিলাম। আর সাদিব ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম উনিও মুচকি হাসছিলেন। মনে মনে ভাবলাম, নাইস স্মাইল ভাইয়া। ভেবেছিলাম মায়ের সাথে আজ কথাই বলবো না, কিন্তু পেটে যন্ত্রণায় কিছুই ভালো লাগছে না, গাড়িতে ব্যথা লাগছিল, কিন্তু সাদিব ভাইয়ার ভয়ে কিছুই বলিনি। ভিজিট হচ্ছে ডাক্তারের থেকে প্রেসক্রাইব করা মেডিসিন এই পেইনের জন্য, এটা খেয়ে পেট চেপে গুটি মেরে শুয়ে আছি, ব্যথায় আমি উঠতে পারছি না। একটু পরে খেয়াল করলাম সাদিব ভাইয়া আসলেন আমার রুমে, আর মা আমার দিকে এগিয়ে আসলেন। সাদিব ভাইয়ার ফেস দেখে আত্মা কেঁপে যাচ্ছে। পড়াতে এসেছিলেন উনি, আর মা হয়তো আমার মেডিকেল হিস্টোরি ওনাকে বলে দিয়েছেন। এখন আর কি হবে ভাবতে কান্না পাচ্ছে। এটা কেন করলি তুই আমার সাথে? তুই তোর হেলথ সম্পর্কে জানতি, তাও তুই আমাকে বললি না কেন? ইচ্ছে তো করছে খুব জোরে একটা থাপ্পড় দিতে রে, আর কোনোদিন যদি এমন করিস তোকে আমি গড়বন্দি করে রাখবো। খুব জোরে চিল্লিয়ে আমাকে কথাগুলো বললেন। আই এম সরি ভাইয়া, আমার অনেক মন চাচ্ছিল খেতে, তাই আমি আপনাকে বলিনি। আর কখনো এমন হবে না। মাথা নিচু করে কান্না করতে করতে ওনাকে বললাম, ছোটো খালামণি রেডি হও, এখনই ডক্টর দেখাতে যেতে হবে তোমার এই অপদার্থ মেয়েকে। 10 মিনিটে আসো, আমি গাড়িতে আসছি। ওনার কথা শুনে মাকে মাথা নেড়ে না বলে দিলাম আমি, কিন্তু মাও আজকে আমার সাথে রেগে আছেন আমার ব্যবহারে। না চাইতেও যেতে হলো ডাক্তারের কাছে। আর ডক্টর ওনার পরিচিত হবে হয়তো, না হয় সিরিয়াল ছাড়া কেউ রুগী দেখেন না। আমি আর মা গেলাম ভেতরে। চেক আপ করা শেষে ডক্টর ওষুধ লিখে দিলেন। আমরা বের হলাম। ওনার সাদিব ভাইয়া ঢুকলো ওনার চেম্বারে, আল্লাহ জানেন কেন। এদিকে মা আমাকে বসিয়ে দিয়ে ওষুধ নিতে চলে গেলেন, কারণ আমার হাঁটতে কষ্ট হচ্ছে, একটু পেটে চাপ পড়লে ব্যথা। হঠাৎ খেয়াল করলাম সাদিব ভাইয়া আসলেন আমার, আর পাশে বসে মামার মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি ওনার দিকে অবাক চোখে তাকিয়ে আছি। উনি আমার মাথায় বুলিয়ে শান্তভাবে বলতে থাকলেন, শ্যাপা আর কোনোদিন তুই আমার থেকে কিচ্ছু লুকাবি না, নট এ সিঙ্গেল থিং। যদি এমন কখনো হয় কাবলামি করিস, তোকে আমি আস্ত রাখবো না। আমিও ভয়ে মাথা নাড়িয়ে হাঁ বললাম। উনি মুচকি এসে মায়েকে নিয়ে ফার্মেসিতে চলে গেলেন। পেট প্রচণ্ড ব্যথা করছে, জিম কেটে বসে আছি। সাদিব ভাইয়া আর মা আসলেন, আমি দাঁড়াতে পারছি না। এটা ডক্টর চেম্বার, তাই কোনো হুইল চেয়ার নেই। আস্তে আস্তে দাঁড়ালাম আর ঠোঁট চেপে ব্যথাটা সহ্য করলাম। অনেক কষ্টে 2 কদম দিলাম মা আর সাদিব ভাইয়ার সাহায্যে, কিন্তু না, পেটে একদম খিচে আছে। একটু পর খেয়াল করলাম আমি শূন্যে বাচ্চা। মাথা ঘুরিয়ে দেখলাম আমি সাদিব ভাইয়ার কোলে। উনি আমাকে কোলে নিলেন, কি সুন্দর করে আমাকে কোলে নিয়ে হেঁটেই যাচ্ছেন গাড়ির দিকে। মনে হচ্ছে আমি ওনার কাছে তুলার বস্তা। মাও সমান অবাক। আমি ভেবে পাচ্ছি না আমি সাদিব ভাইয়ার কোলে। এটা কি বাস্তব নাকি আমার স্বপ্ন? পরীক্ষা করে দেখার জন্য একটা সিমটি কাটলাম নিজের হাতে। উফ, কি ব্যথা! তবে ওনার স্পর্শ আমার এত ভালো লাগছে কেন তা আমি বুঝতে পারছি না। সত্যি আমি সাদিব ভাইয়ার
কোলে, এই দিনটাও কি আমার জীবনে আসার কথা ছিল? ঘরে একা একা বোরিং টাইম পাস করছে। এক্সাম শেষে এক সপ্তাহ ছুটি পেয়েও বাসায় বসে শোক পালন করতে হচ্ছে। মাকে কতবার বললাম একটু ঘুরতে যাব, কিন্তু মা তো নিয়ে যেতে পারেন না, কারণ দাদি অসুস্থ। দাদিকে একা রেখে যাওয়া জীবনও ভালো দেখাবে না। সাদিব ভাই স্পেনে গিয়েছেন আমার এক্সাম শেষের পরের দিন। কি সুন্দর সব টাইমিং মিলে গেল, একেবারে বরাবর আমার এক্সামের শেষেই। এর পিছে কোন রহস্যর গন্ধ পাচ্ছি। রুমে বসে আমি আর মোবাইলে মেসেঞ্জারে ফেসবুক ডাউনলোড করলাম। এক্সামের জন্য সব আনইনস্টল করে দিয়েছিলাম। ওয়াও, এতগুলো মেসেজ, সবাই দেখছে আমাকে অনেক মিস করছে, হি হি। সবার সাথে মোটামুটি কথা বলে নিলাম। হঠাৎ মাথায় খেয়াল আসলো সাদিব ভাইয়ার প্রোফাইলে একটু গিয়ে ঘুরে আসে। ওনার আইডিতে ঘুরে তেমন কোনো মেয়ের আইডি পেলাম না। যে মেয়ে কয়জনকে আছে ওরা সবাই ওনার, না হয় আমার কাজিন, আর দুজন হয়তো ফ্রেন্ড। তবে সাদিব ভাইয়ার যে মাঝে মাঝে কী হয় আল্লাহই জানে। ওনার মাথায় মনে হয় অনেক সময় ভূত নাচছে দেয়। না হয় উনি কেন আমার সাথে মাঝে মাঝে এত ভালো বিহেভ করেন, তবে উনি যখন আমাকে বকা দেন তখন আমার বেশ কষ্ট লাগে। মা ভাই বকলেও আমার ততটা কষ্ট লাগে না। আর যখন উনি ভালো বিহেভ করেন তখন আমার সাথে, তখন তো অনেক বেশি খুশি লাগে। পেটে হাজারো প্রজাপতি উড়ে তখন। কিন্তু সাদিব ভাইয়ার মুড সুইং কখন হয় তা কেউ বুঝতে পারে না। তবে লাস্ট এক্সামের দিন শেষ মুহূর্তের ঘটনা আমার খুব ভালো লেগেছিল। ইনফ্যাক্ট ওই দিনটা আমার মনের স্মৃতিতে একদম ম্যাগনেটের মতো চিপকে গিয়েছে। সাদিব ভাইয়াও যে একজন রসিক মনের মানুষ আমি সেদিনই জানলাম। মায়ের কারণে আমার সাদিব ভাইয়ার কী বকাটাই না দিল সেদিন। কিন্তু অন্য রাস্তাটা দিয়ে যখন নিয়ে যাচ্ছিল তখন মনে হচ্ছিল উনি আমাকে আজকে শেষ করে দেবেন। অনেক ভয়ে কাঁপা গলা সাদিব ভাইয়াকে ডেকে আস্ক করলাম, ভাইয়া কোথায় যাচ্ছি আমরা? বাসার রাস্তা তো এটা না। ভাইয়া আমাকে মারবেন না প্লিজ, আর কখনো এমন গাদির মতো বসে থাকবো না। একদম কঠোর জবাব দিব সবাইকে, আই এম প্রমিস। ওনার কোনো হেলদোল হলো না, কিন্তু খুব রাগী গলায় বললেন, আমাকে বলছিস কেন এসব? মারবো নাকি আদর করবো তোকে সেটা আমার পার্সোনাল ব্যাপার। আর আমাকে প্রমিস বলেও কী লাভ? তুই কোন গোয়ালের গরু আমি জানি। সো এসব ফেক প্রমিস আমাকে দেখাতে আসবি না। একটা তেলা পোকা দেখলে সে কান্না করতে থাকে আর সে নাকি কঠোর জবাব দেবে। আর কোনো ছেলে যদি তোর দিকে চোখ তুলে তাকায় না, ওই দিনই তার এই দুনিয়ায় লাস্ট দিন হবে, মাইন্ডে। কথাগুলো বলে উনি এক হাতে ড্রাইভ করছিলেন আর আরেক হাতে ওনার চুলগুলো ঠিক করছিলেন। একটু ওনার দিকে তাকিয়ে বাইরের দিকে ফিরে বাইরের পরিবেশ দেখছিলাম। ওয়াও, এত সুন্দর এই রাস্তাটা কবে হইল? আশাই তো হলো না কখনো। মুহূর্তে এনজয় করছিলাম। কিন্তু সাদিব ভাইয়ের কথা শুনে আমার চোখ রসগোল্লা হয়ে গেল। শ্যাপা, হিসাবটা খুলে ফেলো তো, মাথায় বাতাস লাগা, নইলে ওই দিনের মতো আবার সেন্সলেস হয়ে যাবি। সেই সকাল থেকে তো এটা বেঁধে আসছিস। ওয়াও, কি সুন্দর করে বললেন কথাগুলো, যেন ওনার চেয়ে ভদ্র আর কেউ নেই। না, আমার কোনো অসুবিধা হচ্ছে না হিসাবে, আই এম কমপ্লিটলি ওকে। আবারও মুখে মুখে কথা, গাড়ি থেকে নামিয়ে দেবো একদম, এই ফাঁকা রাস্তায় রেখে যাব। তখন বাসায় যেতে হবে না তোর। যা বলছি এক্ষুনি কর, না হলে কুল আর্লি হিজাব আর গ্লাসটাও নামিয়ে দে, গায়ে প্রাকৃতিক হাওয়া লাগা। ওনার কথায় অনেক ভয় লাগলো। না জানি এই লোকটা আবার কি করেন। আর্লি হিজাব খুলে হিজাবের ওড়না দিয়ে গলার সাথে ঝুলিয়ে রাখলাম। আর সত্যি অনেক ভালো লাগছে এই ঠান্ডা বাতাস আর এই লং ড্রাইভ। শেফালি তো নিজের অবস্থায় আছে, কিন্তু ওর পাশে বসা মানুষটার দিকে একবারও তাকিয়ে দেখলে হয়তো দেখতে পেত সাদিব শেফালির লম্বা চুলের গ্রানের মতো। ড্রাইভিংয়ের পাশাপাশি সাদিব বাঁকা চোখে শেফালির দিকে তাকাচ্ছে, আর তার ফুলটার সাথে এই মুহূর্তটা ফিল করতে ভুলল না। একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো আর সাদিব ভাই আমাকে বললো হিজাব পরে নে আর্লি, এরপর আমরা এখানে লাঞ্চ করে নিব। আমি চুলগুলো ঠিক করতে করতে বললাম, ভাইয়া আমি আয়না দেখে ছাড়া হিজাব পরতে পারি না। উনি আমার কথা শুনে আমার এলোমেলো চুলগুলো ওনার হাত দিয়ে ঠিক করে দিতে বললেন, উফ শেফা, আমাকে এত জ্বালাস কেন তুই? কোথায় ভাবলাম এই নিউ রেস্টুরেন্টে তোকে নিয়ে আমি ফার্স্ট লাঞ্চটা করবো, আর তুই কি না? তো আপনি করে নেন না লাঞ্চ, আমি এখানে বসে আছি। আর হিজাব ছাড়া আমার অস্বস্তি লাগে বাইরে যেতে। আর আমার এমনই
খিদা লাগেনি। চুপ, একদম চুপ, তোর এই জীবনে খিদা লাগবেও না। চুল সেটিং করে হিজাবটা ঠিক ওনার মতো করে পেঁচিয়ে নে, আমি আসছি। এটা বলে উনি রেস্টুরেন্টের ভেতর চলে গেলেন। কি আর করার, আমি ওনার কথা মতো সব করলাম। ওনার একটা মোবাইল রাখা আছে সামনের বক্সে, যাকে একটু আয়নায় দেখে নিই। লক খোলা ছাড়াও ক্যামেরা অন করে দেখে নিলাম। না, ঠিকই লাগছে, কিন্তু চোখটা ফুলে নাকটা লাল হয়ে আছে তখনই কান্নার জন্য। জানালা টোকা দিয়ে উনি আমাকে গ্লাস নামাতে বলতে লাগলেন। গ্লাস নামিয়ে ওনার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছি। লাল টমেটো, আমার মোবাইলটা সামনের বক্স থেকে নিয়ে নেমে আয়। আমিও ওনার কথা মতো কাজ করলাম। নেমে আস্তে আস্তে উনি ওনার আইফোন দিয়ে কার সাথে যেন কথা বলছেন। ওনার তো 2টা মোবাইল, আমি ভুলেই গেছিলাম। বড়লোক মানুষ। উনি আমার হাত ধরে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে যেতে লাগলেন। আমিও আস্তে আস্তে হাঁটতে লাগলাম ওনার পাশে। স্যার আমাদের জন্য ফুল সাইডের ওই দিকে একটা টেবিল বসিয়ে দিয়েছে। নর্থ সাইডে চেষ্টা করেছিলাম, বাট ওখানে এখনও কিছু ফিটিংস কমপ্লিট হয়নি। নো প্রবলেম আতিক, থ্যাঙ্কস, কাম শেফা ফুল। এনজয় স্যার, এনজয় ম্যাম। সাদিক ভাইয়া আমার হাত ধরে একা একা ফুল সাইডের দিকে চলে গেলেন। কেন, ওনার আগে থেকে সব চেনা। সাদিক ভাইয়া আর আমি একটা সুন্দর টেবিলে বসে আছি আর আশেপাশে দেখছি অনেক সুন্দর, বাট বোঝা যাচ্ছে এখনও কাজ বাকি। আচ্ছা সাদিক ভাইয়া, আপনি তো রেস্টুরেন্টে কেন আনলেন? এখানে তো মানুষ নেই। কেন, মানুষ দেখার বেশি শখ? তুই তো বললি তোর নাকি অস্বস্তি লাগে। ইস সাইডে গিয়ে দেখ, মানুষ খাচ্ছে, এত ভিড়। খুব রাগি গলায়, আপনি কেমনে জানেন এখানে কোন দিকে কি আছে? আগে এসেছিলেন আমার রেস্টুরেন্ট? আমি আসবো না, তবে কখনো খাবার টেস্ট করিনি। দেখ কি খাবে, মেনু দিয়ে। কি আর করার, মেনু দেখে আমার জন্য শুধু পেস্ট্রি নিতে চেয়েছিলাম, কিন্তু উনি আমাকে ধমক দিয়ে নিজে অর্ডার করে দিলেন। হায়দ্রাবাদি বিরিয়ানি, মোরগ পোলাও, চিকেন মশলা অ্যান্ড নান, পেস্ট্রি আর কোল্ড ড্রিঙ্কস। এতগুলো খাবার দেখে আমি শেষ। উনি বেশ শান্ত গলায় বললেন, স্টার্ট কর। আমি নেওয়ার আগে উনি আমাকে বললেন, হাঁ করতো। আমি আজকে অবাকে শেষ হয়ে যাচ্ছি। ফার্স্ট উনি আমাকে মারেননি, আর সেকেন্ড আমার খাইয়ে দিচ্ছেন। চুপচাপ হাঁ করলাম। উনি স্পুন ছাড়াই আমাকে খাইয়ে দিচ্ছেন। ওনার নিচের ঠোঁট চেপে হাসছেন। আমার সে হাতে নিজেও খাচ্ছেন। কিছুক্ষণ পর বুকুসকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, হাসছেন কেন? আর খাবো না প্লিজ। উনি এবার বাম হাত দিয়ে আমার গালে হালকা চেপে ধরে খাওয়াতে লাগলেন বিরিয়ানিটা। আমি বমি আসার উপক্রম হলে তখন উনি আমাকে ছাড়ে দিলেন আর একাই নিজে বাকি সব খাবার ফিনিশ করলেন। অবাক হলাম না, মনে মনে মাশাল্লাহ বললাম, কারণ আমি জানি উনি বরাবরই ভোজন রসিক। খাবার শেষ করার পর উনি আমাকে অন্য প্লেসে নিয়ে আসলেন। ওয়াও, এই জায়গাটা কবে হলো? একদম শান্ত আর নীরব, অনেক সুন্দর। খেয়াল করলাম একটা দোলনা ছিল গাছের সাথে বাঁধা। দোলনা আমার উইকনেস। আমি সাদিক ভাইয়াকে রেখে দৌড়ে গেলাম। সাদিক ভাইয়া ডেকে চলে, লাল টমেটো আসতে দৌড়া পড়ে যাবি তো? আমি আসছি তারা বলছি। ওনার কথা শুনে আমি আপন মনে এক দৌড়ে দোলনায় এসে বসে গেলাম। উপায় আরামদায়ক বাতাসে আর ঠান্ডা বাতাসে দোলনা দুল খাচ্ছি আর চুলগুলো খুলে ওনাটা গলায় জড়িয়ে দিলাম। নিজেকে নায়িকা মনে হচ্ছে। আহা। সাদিক ভাই এসে আমার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে থাকলেন। আমি তো আমার মতোই আছি। সাডেনলি বৃষ্টি চলে আসে আর আমি উঠে ওনাকে বলি, ভাইয়া চলেন, বৃষ্টির বেগ বেড়ে যাচ্ছে। কিন্তু ওনার কোনো রেসপন্স পেলাম না। আমার দিকে স্থিরভাবে তাকিয়ে আছেন। বৃষ্টিতে আমি প্রায় ভিজে যাচ্ছি আর তখনই কাশি আসতে স্টার্ট করলো। এবার ওনার হুঁশ হলো। উনি আর্লি ওনার কোটটা আমার মাথার উপর দিয়ে দিলেন আর আমার হাত ধরে দৌড়াতে লাগলেন। দৌড়াও ফুল, এই জীবন থেমে নেই ফুল, দৌড়াও। আর আমি এই মুহূর্তে জাস্ট ফিল করছি খিলখিল করে হাসছি। গাড়ি অনেকটা দূরে, অনেক পথ বাকি। হঠাৎ আমাকে উনি কোলে তুলে নিলেন, বললেন, প্লিজ ফুল কোটটা মাথার উপর দিয়ে ভালো করে ধর, যেন মাথায় পানি না লাগে, না হয় জ্বর উঠবে। আমি এমনভাবে ধরলাম কোটটা যেন আমরা দুজনে কাভার হই। উনি একবার আমাকে হালকা উঁচুতে উঠিয়ে টুক করে একটা কপালে চুমু দিলেন আর আমার তো গায়ে যেন কেউ কারেন্ট দিয়ে শক দিল। ওনার কাণ্ডে আমি জমে গিয়েছিলাম। ভয় আর লজ্জায় ওনার বুকের ভেতরে ঢুকে গেলাম। এই ফিলিংসটা একদম অন্যরকম। মনে মনে ভাবতে লাগলাম, ওনার মতো পাথরটাও দেখে আনন্দ করতে জানে। সেদিন এই আমার জীবনে অন্যতম ভালো দিন হিসেবে সেভ থাকবে। সেই যে ওনাকে দেখলাম আর দেখিনি। তবে আমি রাফসান ভাইয়াকে মনে মনে বড় ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলার সময় উনি এসে উকি মেরে যান। কি হাস্যকর, এমনি নর্মালি কথা বললে কি হয়। এভাবে দিন যাচ্ছিল একদম পানসা। মাত্র 3 দিন বাকি আছে ছুটি শেষ হওয়ার। তাই ভাবলাম পরশুদিন বাবার জন্য কোরআন খতম পড়বার ক্লোজ আত্মীয়দের দাওয়াত দেবেন। বড় ভাইয়া রাতে ফোন করলেন। মা ভাইয়াকে বললেন, হ্যাঁ রে রাফসান, তোর বাবার জন্য পরশু রাতে একটা খতম পড়াবো ভাবছি। চাচা খালারা ফুফিরা ফ্যামিলিকে দাওয়াত দেবে। তো তোরা কেমন আছিস? আর ওই রুগী মানুষটা কই? সাদিক বাবা কখন ফিরবে? তোর তো আস্তে আস্তে আরও কয় মাস খানিক আছে। মিস করছি তোদের। ঠিক আছে মা, আমি টাকা পাঠাচ্ছি আজকে। আমরা ভালো আছি।
আলহামদুলিল্লাহ সাদিব আছে আমার পাশে, কাজ করছে, সব শুনছে উনি। আর ওর আসতে আরও 2 সপ্তাহ লাগবে। ছোট ফুলটা কই মা, আর দাদি বা কই? ভাইয়া আমি আসছি, পাশে সব শুনছে, কাপড় আয়রন করছি, তোমরা ওখানে বসে থাকো, আর আমি, মা, খালা, আপু আমরাই তো সব কাজ করব, এসে যাও না তোমরা। আর দাদি ঘুম। আমার কথার মাঝে মা বলে উঠলেন, আরে শ্যাপা ভালো কথা, আমার মোবাইল থেকে তোর বাপ্পি ভাইয়াকে কল দিয়ে বলে রাখ, ভালো একটা ছাগল কিনতে হবে তোকে, আসতে হবে কাল। আমি কিছু বলার আগে সাদিব ভাইয়ার আওয়াজ শুনলাম, কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি না। হয়তো পাশ থেকে বলেন, খালামণি ও বলবে না কোনো ছেলের সাথে কথা, আই মিন ও ছোট মানুষ, কি বলবে? তুই তুই কি বলে তাই একেবারে তুমি বলে ফেলো। ওনার কথা শুনে অনেক রাগ লাগলো। মা ভাইয়ার সামনে অপমান, হ্যাঁ জল্লাদ। কল তখনও কাটেনি। আমি মাকে বললাম, সব সময় ভাই বোন অনেক দিন ফোন মিট করবো তাই না? সব কত মডার্ন হয়ে গেছে এখন। হাই কত বছর দেখছিলাম সবাইকে, ঈদ আর দেখা হলো না। খালামণি আর মামারা ছাড়া কেউ তো আসে না আমাদের এখনও, দাওয়াত ছাড়া। বাবা মারা যাওয়ার পর চাচা তো ফুপি তো আমাদের দেখতে পারে না। এসব বলতে কান্না চলে আসে। আর মাকে আমাকে বুকে নিয়ে কপালে চুমো দিলেন। ল্যাপটপে তাকিয়ে দেখলাম ভাইয়া চোখ মুছে, আর সাদিব ভাইয়া তাকিয়ে আছেন আমার দিকে। এতক্ষণে ওনাকে দেখলাম, আর উনি ব্রু কুচকে রাগীভাবে আমার দিকে তাকিয়ে আছে, যেন সামনে চট দিয়ে গাল লাল করে ফেলবেন। অনেক কাজ পড়ে আছে খালামণি আপুরা আজ সকালেই চলে এসেছেন, আর খালু কসাইয়ের সাথেই আছেন। বাসায় মেহমান সবার রাতে আসবে, মামিরা আসবে সন্ধ্যায়। তাই আমি আর আপুরা দুপুরে খাবার খেয়ে ঘুম দিলাম আমার রুমে, আর মা আর খালা ভাইয়ার রুমে ঘুমাচ্ছে। মোবাইল কল আসতে আমার ঘুম ভেঙে গেল। উফ, রবি অফিসের কল, অসহ্যকর। কলিং বেলে আওয়াজ শুনে ওনা মাথা দিয়ে দরজা খুলতে চলে গেলাম, কারণ মা আর খালা ওষুধ খেয়ে ঘুম, বিকালে আর উঠবেন না। দরজা খুলে দেখলাম সাদিব ভাইয়া, ওনার পাশে ওনার লাগেজ ব্যাগ সবই আছে। দেখে বোঝা যাচ্ছে উনি অনেক টায়ার্ড আর কেমন জানি খেপে আছেন। কিন্তু আমার তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, সাদিব ভাইয়া এখানে কেমনে? 2 হাত চোখ কষলিয়ে নিলাম ভালো করে, এটা কি সম্ভব? আরে হ্যাঁ, এটাই তো সাদিব ভাইয়া। স্পেন থেকে বাংলাদেশে আসতে 17.5 ঘন্টা লাগে। তাহলে উনি কখন রওনা দিলেন? যেদিন কথা বলছিলাম ওনার সাথে সেদিনই নাকি?